নমস্কার। কবিতা উৎসব এডুকেশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি নমস্কার জানিয়ে আরম্ভ করছি আজকের মহাপর্ব। আজকের পর্বে রয়েছে এই অঞ্চলের বিখ্যাত কবি কবি চৌধুরীর কবিতা এবং তার কিছু কথা, তার সৃজনকর্ম ছড়িয়ে রয়েছে পৃথিবী জুড়ে। তিনি কবিতা লিখছেন, গল্প লিখছেন, অনুবাদ কর্ম করে যাচ্ছেন। তার অনেকগুলি গ্রন্থ বের হয়ে গেছে। তিনি বরাক উপত্যকার সন্মিল নিয়ে তার কাজ রয়েছে। তার অনুবাদ কাজ অত্যন্ত প্রশংসিত হয়েছে বৃহৎ বঙ্গে। সেই কবি যাত্রা শুরু হয়েছিল হাইলাকান্দির বেলাবে লিটিল ম্যাগাজিনকে কেন্দ্র করে। আমাদের সঙ্গে তখন ছিলেন ডক্টর তীর্থপ্রদান পুরকাস্ত, ছিলেন গল্পকার কৃষ্ণা মিশ্র, ছিলেন আরো অনেকেই, শান্তনু গঙ্গারেরই। সেই যশস্বী কবির কাছে আমরা যাচ্ছি, তার কবিতা শুনবো। প্রথমে তার কবিতা আরম্ভ দিয়েই আমরা তার সূচনা করছি। পড়ুন আপনি আপনার কবিতা, আমরা শুনতে চাইছি, এবং আরো অনেক কথা। প্রথম আপনি একটু কবিতা পড়ে নিন, পরে আরো কবিতা শুনুন। নমস্কার, ধন্যবাদ কবিতা উৎসব এডুকেশনকে, আমি বিশেষ করে আমার বন্ধুবর আশুতোষ দাস মহাশয়কে আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। শ্রদ্ধেয় আশুতোষ দাস আমার সম্পর্কে অনেক কিছু বলে ফেলেছেন। এখানে আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে লেখার একটা চিন্তাধারা ছিল। বাড়িতে অনেক ইংরেজি পত্রিকা এবং বাংলা পত্রিকা আসতো। তখন একবার আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আসাম ট্রিবিউনে আমার একটি ছোট লেখা বের হয়েছিল। এরপর আমি স্কুল ফাইলে দেওয়ার পরে আমি সায়েন্সের দিকে চলে যাই, বিজ্ঞান শাখাতে। পরবর্তীতে যখন আমি হাইলাকান্দিতে আসি 1979। আপনার তো পড়াশোনাটা শিলং হয়েছিল না? শিলং, তারপরে হাইলাকান্দি এরকমই। 1979 সালে এখানে একটি সাপ্তাহিক পত্রিকা বের হতো, যেটা নাম ছিল বঙ্গশ্রী। সেটা পরবর্তীতে হয়েছে ডালিম। সেটাতে আমি বিজ্ঞান বিভাগের সম্পাদক ছিলাম। সেটা বাইরে ছড়িয়ে গিয়েছিল। এই পত্রিকাটা খুব বিশেষ জায়গা দখল করেছিল। আমরা রাত্রেবেলা 12টার সময় কোনো পত্রিকা অফিস থেকে এসেছি। আমার সঙ্গে ছিলেন আশুতোষ দাস, রামরঞ্জন চক্রবর্তী, তারপর বরুণ সিনহাও স্যার ছিলেন বজেন্দ্র কুমার সিংহ, তারপর তরুণ দাস, তারপর দেবদাস পুরকাস্ত ছিলেন। তখন লেখালেখিতে বিশেষ করে এই সাহিত্যতে আমি সাহিত্য চর্চা অনুপ্রাণিত হয় আমার বন্ধুদের দেখে। বিশেষ করে আশুতোষ দাস, রামরঞ্জন চক্রবর্তী, অন্য যারা ছিলেন তারা আমাকে এই কবিতার দিকে নিয়ে যায়। এটা হয়ে যায়, যার সাথে চলা যায় সেটা একটা ইন্সপায়ার্ড হয়ে যায়। তারপর সেটা বেলাভূমির সঙ্গে যুক্ত হয়ে যায়। বেলাভূমির সংখ্যাগুলোতে প্রত্যেকটা সংখ্যাতে আমার লেখা রয়েছে। তখন ছিলেন তীর্থঙ্কর দাশপুরকাস্ত ছিলেন, কৃষ্ণা মিশ্র ছিলেন বেলাভূমির সঙ্গে যুক্ত। এইভাবে আমার অনুবাদ করতে খুব ভালো লাগতো। এটা একটা বিশেষ জায়গা। আপনার যে অনুবাদে যেটা উত্তর পূর্বাঞ্চলে গল্প করে, এটা তো এটা খুব ভালো কাজ হয়েছে। বলুন, বলতে থাকুন। অনুবাদটা তো আমার বিশেষ একটা জায়গা ছিল। কবিতা অনুবাদ করা বাংলা থেকে ইংরেজি থেকে বাংলা, এবং অসমীয়া থেকেও আমি ইংরেজি এবং বাংলায়। আপনি সাহিত্য একাডেমিতেও কাজ করেছেন? সাহিত্য একাডেমি জয়ন্ত মহাপাত্র কাজ করেছেন। 1981 ইংরেজিতে ভারতে যখন প্রবর্তন হয় সাহিত্য একাডেমি পুরস্কার ইংরেজিতে, তখন জয়ন্ত মহাপাত্র প্রথম সাহিত্য একাডেমি ইংরেজিতে পুরস্কার, তোমার কাব্যগ্রন্থ রিলেশনশিপের জন্য পুরস্কার পেয়েছিলেন। আমার সৌভাগ্য যে কিভাবে যে আমি এটা করতে পেরেছি আমি নিজেই ভাবতে পারি না। আমি এটা 2006 সালে বের হয়েছে সম্পর্ক, এটা সাহিত্য একাডেমিতে বিখ্যাত সাহিত্য একাডেমিতে বের হয়েছে। ওরা আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল, এবং জয়ন্ত মহাপাত্র গুয়াহাটিতেও এসেছিলেন। উনি এসে বলেছিলেন, তখন আমি গুয়াহাটিতে যাইনি, নর্থ ইস্ট রাইটার যুক্ত ছিলাম, এখনো আছি।
উনি মেম্বারদের বলেছিলেন আমার একজন আছে, ভক্ত আছে হাইলাকান্দিতে, তোমরা চেনো কি? তারপর আমি যখন 2000 সালের শেষের দিকে আমি যখন নর্থ ইস্ট আইটেমের মেম্বার হই, এবং 2001 সালে আমরা ইটানগরে যাই মার্চ মাসে, তখন এখানে মীনাক্ষী বরকটকি এবং রূপাঞ্জলি বড়ুয়া ওরা বলছিলেন জয়ন্ত মাহাতো তোমার কথা বলেছেন। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমার কথা বলেছেন। তারপর আমি ওনার কবিতা অনুবাদ করেছিলাম এবং আমি এটা কয়েক বছর রেখেছিলাম খামের মধ্যে রেখে, এবং ভেবেছিলাম পাঠাবো কিনা, কোনো পারমিশন নেয়নি। এবং ওনার তিনকুয়া বাগিচা যে এড্রেস ছিল, উনি টেলিগ্রাফের রবিবারের ইয়েটা দেখতেন, কবিতার সেকশনটা দেখতেন। ওনার কাছে পাঠানোর মতো উনি একটা আমাকে গ্রিটিংস পাঠালেন, ইউ ক্যান ট্রান্সলেট হোয়াট এভার ইউ ফিল শুড। সেটা আমাকে খুব ইন্সপায়ার করে, এবং আমি তখন ওনার ওই বইটার জন্য ওনাকে বললাম, বইটা যদি আমি পাই তাহলে আমি কিছু কবিতা অনুবাদ করতে পারি। তখন উনি আমাকে বইটা পাঠালেন এবং আমি কয়েকটা চ্যাপ্টার অনুবাদ করে ওনার পাঠানোর পরে উনি বলেন খুব ভালো হয়েছে অনুবাদ। তারপর আমি এটা করি এবং আলটিমেটলি এটা সাহিত্য একাডেমির থেকে সাহিত্য একাডেমির অনুবাদ করা একটা সৌভাগ্যের ব্যাপার এবং এটা একদম গর্বের ব্যাপার। আপনি এখান থেকে সাহিত্য একাডেমিতে সম্পৃক্ত রয়েছেন, এটা অত্যন্ত আমাদের কাছে আপনাকে প্রশংসা না করে পারি না। আপনি অত্যন্ত ভালো কাজ করে যাচ্ছেন, আর বলতে থাকুন। সাহিত্য কাজ করেছি। তারপর ইদানিং আপনার আরো কিছু অনুবাদ বের হয়ে গেছে না? বেরোচ্ছে, এটা তো বেঙ্গলি ষষ্ঠ এবং আপনি এই বইটা হচ্ছে বুদ্ধম প্যান্ট্রেট। এটা রিসেন্টলি ভারতের বর্তমান লিজেন্ড বলা যায় কবিতাতে। উনি মালায়ালাম এবং ইংরেজি ভাষায় কবিতা লেখেন। ওনার নাম হচ্ছে কে সচিদানন্দ। সেদিন ওনার কাছে বই পাঠানো হয়েছিল। পাঠানোর পরে উনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন, কল্লোল রাইটিং ইন্টারেস্ট মি ফর ভেরিয়াস রিজনস। তারপর রেড রিভারের পাবলিশার, যে মানে ভারতের সবচেয়ে নাম করা পাবলিশার এখন হচ্ছে রেড রিভার, দিব্যজ্যোতি শর্মা, উনি আমাকে পোস্ট করে বলেন যে আপনি এটা দেখেছেন কি? আমি তখন বললাম আমি এটা দেখেছি, আমার চোখে পড়েছে। উনি বলেন খুব ভালো কথা, এটা তো সাংঘাতিক ব্যাপার। উনি তো ওনার কাছে প্রত্যেক দিন 10টার মতো বই যাচ্ছে, মানে মাসে অত 300টা বই, এবং বছরে যেমন 3600 না হলে তো 3000 বই হবে। কিন্তু এর মধ্যে উনি বাছাই করে নেন কিছু যদি কমেন্ট করতে পারে। এটা তো কমেন্ট, আরেকটা কমেন্ট আসবে, এটা বুঝতে পারছি। খুব ভালো কাজ করে যাচ্ছেন। আপনার পাশাপাশি আপনি কিছু করুন, আপনার কবিতা পরে আবার কবিতা বলছি। আমি ওই যে বরাক উপত্যকা এবং আসামের বেঙ্গলি ষষ্ঠ ভার্সন গ্লিমসেস করেছিলাম অনুবাদ। সেটা কতজন গল্পকার ছিল? 7জন। আশুতোষ দাস, তারপর প্রথম হচ্ছে নীলকান্তি রায়, তারপর মিথিলেশ ভট্টাচার্য, তারপর হলো রণবীর দত্ত, আশুতোষ দাস, বর্ধমান চৌধুরী, ঝুমুর পান্ডে, কৌরব চৌধুরী। 7 জনের আমার একটা গল্প ছিল, ওটাও আমি অনুবাদ করেছিলাম। ওটা আলটিমেটলি অক্সফোর্ড ইউনিভার্সিটি সংকলনে গিয়েছে। আর রিসেন্টলি এই বছর 2025-এ পেঙ্গুইন জ্ঞানেন্দ্র মহাবিদ্যালয় লন্ডনের সদর দপ্তর, সেখান থেকে এটা সংকলিত হয়েছে। এখান থেকে বৃহৎ বাংলা বা আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ করা অত্যন্ত কঠিন, সেই কাজটা আপনি দক্ষতা করে যাচ্ছেন, অত্যন্ত প্রশংসা করছি। আপনি এই অভিজ্ঞতাও করতে পারেন, কিভাবে যোগাযোগ হবে। বেঙ্গলি ষষ্ঠ গ্লিমসেস, যেটা এই বইটা এখন আমার হাতে নেই, এটা এই বইটা বের করেছিল সপ্তর্ষি প্রকাশনী কলকাতা। এই বইটা বের হওয়ার এক মাসের মধ্যেই ওটা লন্ডনে একজন পাবলিশার কলকাতাতে এসেছিলেন, উনি নিয়ে গেছিলেন। সেটা একটা সৌভাগ্যের ব্যাপার, নিয়ে গেছিলেন। তারপর ওই বইটা রাজা রামন ফাউন্ডেশনও এটা পারচেজ করেছিল এবং এটা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছিল এই বেঙ্গলি গ্লিমসেস। এরপরে অসমের থেকে বের হয়েছিল ইন্ডিয়ান ভার্স, অমর্ত্য সেনের মেয়ে, ওনার নাম হচ্ছে অন্তরা দেবসেন। ওনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। উনি প্রথম আমি ওনার একটা জানেন জিটির ম্যাগাজিনে আমি হিরেন ভট্টাচার্যের কবিতা অনুবাদ করেছিলাম, সেটা বের হয়েছিল। এটা লন্ডন প্রেরণা উৎসব হয়েছিল, সেখানে উনিও গিয়েছিলেন, ওনার ম্যাগাজিন ডিসপ্লে হয়েছিল, সেটাতে ছিল।
এর পরবর্তীতে ইন্ডিয়ান ভার্স করে একটা ভিন্ন ভাষা 20টি ভাষায় অনুবাদের কাজ হয়েছিল। সেটা অসমে আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি 5 জন অনুবাদ করেছিলাম এবং সমন্ত দাতিয়া ছিলেন। তারপরে জ্যোৎস্না, সেটাতে ইন্ডিয়ান ভার্সে কবি ছিলেন হীরেন্দ্র ভট্টাচার্য, সাহিত্য একাডেমি উইনার। তারপর সমিত তাঁতি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন অসমীয়া সাহিত্যে। তারপর অনুপমা বসুমাতারি ছিলেন। তারপর জ্যোৎস্না কলিতা আর নীলিম কুমার, এরা সব নাম করা। নীলিম কুমার খুবই বিখ্যাত বিখ্যাত কবি। এদের কবিতা এটা যেটা প্রতিনিধিত্বশালী কবি আসামে এখানে অ্যাকনোলেজমেন্ট করা হয়েছিল কয়েকজনের নাম। এই যে থমাস সঙ্গে সৌভাগ্যক্রমে আমার নামও অন্তরা দেবসেনটা নিয়েছেন। এবং এটা সৌভাগ্য বলতে হবে। আমি বলেছিলাম যে আমরা যে জায়গায় থাকি এখানে অসমীয়া বই কবিদের পাওয়া যায় না। তারপর আমাকে সাহায্য করেছেন সঞ্জিত বদ্দলই, উনি হাইলাকান্দি ছিলেন এবং উনি জোরহাটে ওনার বাড়ি। এখন জোরহাটে হাইলাকান্দি কিছুদিন চাকরি করেছেন কয়েক বছর। উনি কিছু কয়েকটা বই আনিয়ে দিয়েছিলেন, তখন যোগাযোগ করে আমি বইগুলা থেকে অনুবাদ করেছিলাম। হ্যাঁ, তারপর অনুবাদে তো এইরকম কাজ ছিল। ইন্ডিয়ান লিটারেচারও যেমন আমি করেছি। জয় গোস্বামী কবিতা অনুবাদ হয়েছিল 2006। তারপর আমার কিছু কবিতা অনুবাদ করেছিলাম অতুলানন্দ গোস্বামী। হ্যাঁ, আমি নিজেও অনুবাদ করেছিলাম। তারপর ঝুমুর পান্ডে কাজ করে যাচ্ছেন, আপনার কবিতা এখন শুনতে দেখছি। ঝুমুর পান্ডে অনুবাদ হয়েছিল ইয়েতে খুব সম্ভবত 2006 আর 7 এই ইন্ডিয়ান লিটারেচারে। তারপর আমার বইটা ওই যে বেঙ্গলেশ্বর বিশেষ, এটা ইন্ডিয়ান লিটারেচারে এটা হয়েছিল। শক্তিগত প্রমোদের কবিতা অনুবাদ করেছিলাম এবং দিলীপকান্তি লস্কর আরো অনেকের অনুবাদ করেছিলাম। 17টা ওইটাই সংখ্যায় 2008 সংখ্যা বের হয়েছিল ইন্ডিয়ান লিটারেচারে। এবং অসমীয়া কবি প্রেমনারায়ণ নাথ এবং জ্যোৎস্না কলিতাও আমি অনুবাদ করেছিলাম ইন্ডিয়ান লিটারেচারে সাহিত্য একাডেমি। তো এগুলো হচ্ছে মোটামুটি অনুবাদের কথা। অনুবাদ করে যাচ্ছেন অত্যন্ত। বিশেষ করে সংবিল নিয়ে আমার 30 বছর ধরে, সংবিলেও অক্সফোর্ড ইউনিভার্সিটি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার একটা জার্নাল ছিল, ওটাতে বের হয়েছিল আমার ফকপিস বের হয়েছিল। আমি 2005-এ দিল্লিতে গিয়েছিলাম। এটা হিস্ট্রি মেমোর্স, সেন্ট্রি মেমোর্স এখানে বক্তব্য রাখার জন্য বের হয়েছে, প্যানেল ডিসকাশন। এরপর থেকে দিল্লি থেকে আসার পর কয়েক মাস পরেই আমাকে এখানে একটা ফকপিস দেওয়ার জন্য বলা হয়েছিল। এবং ওদের জার্নাল যেটা তখন সার্কুলেশন ছিল পাবলিকেশন করেছে না? হ্যাঁ, এটা নতুন প্রায় 5000 সার্কুলেশন সমস্ত অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড। হ্যাঁ, সেটা পরবর্তী দেখা যায় 2003-এর 23 ফেব্রুয়ারিতে আমাকে ডাকা হয়েছিল দিল্লিতে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে বই উন্মোচন অনুষ্ঠানে। সেখানে উপস্থিত হয়েছিলাম এবং দিল্লির বিশিষ্ট সাহিত্যিকরা সেখানে উপস্থিত ছিলেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির মঞ্জার খানও ছিলেন চিফ এডিটর সাউথ এশিয়া। আচ্ছা, আপনি কবিতা পড়ুন। আমরা কবিতা শুনতে চাইছি। আপনার অনেক অনুবাদ কর্ম আমরা জানি। আপনার কবিতা পড়ুন এবং পরবর্তী গল্পরাও কিছু প্রসঙ্গ বলবেন। কবিতা আপনার লেটেস্ট নতুন বই বেরিয়েছে না? নতুন বই বেরিয়েছে অল্প ধরে অর্থাৎ নতুন যাত্রা করে বোঝাতে চেয়েছেন যে আমরা অল্প ধরে যেতে হবে। সেই গ্রন্থে আরো সৌভাগ্য আমার এই গ্রন্থটি উৎসর্গ করেছেন আমার নামে। এটা আমার তো অত্যন্ত আনন্দের ব্যাপার। তিনি পড়ে যাচ্ছে, পড়বো। এটা পড়ছি আমি। এটার নাম হচ্ছে নীললিপ্তি। তুমি আলপথ ধরে, এটা প্রায় 2 বছর আগে লেখা হয়েছিল। তুমি আলপথ ধরে হেঁটেছ মাঠের পর মাঠ, অথচ মাটির কান্না শুনতে পাওনি। তুমি সমুদ্র সৈকতে হেঁটে ফিরেছ দিনের পর দিন, অথচ সমুদ্রে আর্তনাদ শুনতে পাওনি। তুমি মরুপথে ঘুরে ফিরেছ দিনের পর দিন, অথচ বালুকারাশি গঙ্গান শুনতে পাওনি। তুমি পাহাড়ে পাহাড়ে ঘুরে ফিরেছ দিনের পর দিন, অথচ পাহাড়ের মর্ম বেদনা শুনতে পাওনি। তুমি কি এভাবে নির্লিপ্ত হয়েই থাকবে? পড়তে থাকবে এবং পাশাপাশি আমরা ইংরেজি কবিতা শুনবো। আচ্ছা, এটা পড়বো? পড়েন আপনার ইচ্ছা মতো। রক্ত ভেজা শার্ট। তোমাদের রক্ত ভেজা শার্ট সমস্ত জগৎ দেখতে পায়,
যেগুলো পথ করে উঠছে আকাশচুম্বী মিনারে। তাই তো সবার মুখের ভাষা এখন সুরক্ষিত। তাই তো আমরা মজে রয়েছি রবীন্দ্রনাথ জীবনানন্দে। তাই তো আমরা বাংলা মায়ের করে হয়ে পান্তাবাদ সজনে ডাকা চচ্চড়ি খেয়ে প্রান্তরে প্রান্তরে দাপিয়ে বেড়ায়। সে তো তোমাদের জন্য। খুব ভালো কবিতা হয়েছে, শ্রদ্ধা তর্পণের কবিতা, অনেক পড়ছে থাকা। অনুবাদ আসলে মিলনের ব্যাপার, সম্পর্কের ব্যাপার। তাই উনি অনুবাদ কাজ অত্যন্ত করেছেন এবং মৌলিক কবিতা পাঠ করে যাচ্ছেন। পড়ুন। আর একটা কবিতা হচ্ছে গীতা নদী। নদীটির নাম গীতা নদী। নদীটি চলে গেছে একে বেঁকে কত ঘটনার সাক্ষী হয়ে। দূরে বহু দূরে চা বাগানের মাছ দিয়ে দূরে রয়েছে একটি বিল, যার জল শীত মরশুমে শুকিয়ে গেল গীতা নদী থাকে জলে পরিপূর্ণ। ফুলমতি রোজ বসে থাকে নদীর তীরে, চা বাগানে কাজ শেষ করে কার যেন প্রতীক্ষায়। তার পূর্বজরা এসেছিল সুদূর দাক্ষিণাত্য থেকে। এদেশের জল হাওয়া মাটি লেগে থাকে তার শরীরে আস্তে পৃষ্ঠে। ফুলমতিরা এদেশের কথা সব সময় ভাবলেও তাদের জীবন যায়নি বদলে, প্রায়ার অন্ধকারে ডুবে থাকে তাদের চলাচল। আপনি খুব ভালো ফুলমতি চিত্রকল্প এনেছেন। আপনি ইংরেজি কবিতা যদি থাকে বা আবার পড়বেন বাংলা, ইংরেজি আপনার শুনি। আমি আপনার বুদ্ধিক যে চিত্রকল্পগুলো আনেন, যে আপনার মিথগুলো আনেন, যেটা ইংরেজি কবিতার মাঝে আমরা দেখতে পাই যে ইতিহাসে যে আপনার ইতিহাস কেন্দ্রিক কবিতাগুলো আমরা অনেকগুলো পড়েছি। আপনার ইতিহাসের মিথগুলো আনেন, যেহেতু আপনি ইতিহাস একটা প্রাসঙ্গিক হবে এই কবিতাটা। এখন যে ট্রাম্প যেটা চার মহাশয় যেটা আগে বুশ ছিলেন, বুশের উপরে কবিতাটা লিখেছেন, আমরা অনেকেই জানেন না, আমি এটা কাউকে বলিও নি। এটা এখনো এটা প্রযোজ্য। হ্যাঁ, বর্তমান যা পৃথিবীতে চলছে, মানে আমাদের আমেরিকার যে দাদাগিরি, হিস্ট্রি অফ পাপের শো। ইউ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাভারশন টু প্লান্ডার, ইউ ডোন্ট হ্যাভ এ চয়েস ইন destruction that let be the ancient glory of 10,000 years or animals in the zoo, tiger or the king of the jungle, lion. The way you have the glory of destruction as an instinct, the world is under your command. You will cause it to dance like a puppet. You will give war cry at your whims. You teach what is called civilization. You also destroy the yardstick of civilization. Your eyes are on something born of the home of the earth. It will be jewel where your eyes will strike. You, mad with vanity, search for jewels, roaming all places in this world of selling and buying. All other things are travel to you. সেটা সময় নিয়ে আপনার লিখে দিয়ে সময়কে কেন্দ্র করে। কিন্তু আপনার আমি আরেকটা কবিতা শুনি যে ইংরেজি বা বাংলা বলছি, এটা বলছি এই কবিতাটা এথনিক ক্লাস। এই কবিতাটা প্যান ইন্ডিয়া কালেকশনে যখন বের হয়েছিল, যেটাতে ফরওয়ার্ড লিখেছিলেন আমেরিকার নেব্রাস্কা ইউনিভার্সিটির প্রফেসর, হেড অফ ডিপার্টমেন্ট ওদেরকে বলা হয় চেয়ারম্যান, ইংলিশ ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যামুয়েল জে উমল্যান্ড। উনি এটা অ্যাপ্রিসিয়েট করেছিলেন এই কবিতাটা। এই কবিতাটা হচ্ছে এথনিক ক্লাস। Trees are swaying, birds are not chirping, there is stupor all around. Monkeys of the jungle and wild elephants are free. Plumes of flames are leaping out. There is clash between Mars and the Masa in Mercury. One ethnic group is burning the other house. What a dangerous riot it is. None has faith in the other. A plan has been drawn to blow up the historic palace of Kashmir of yesteryear. How can they be made to understand that if this historic palace is demolished, there will be nothing to be proud of in this neglected region of ours? এটা চারটা লাইন রয়ে গেছে, এটা ইনভার্টেন্টলি মিস হয়ে গেছে। এটা পড়ছি, পড়ে লাস্ট চারটা লাইন পড়ছি।
আসলে কলু চৌধুরীর কবিতার মাঝে ইতিহাস চলে আসে, ইতিহাস প্রসঙ্গ চলে আসে এবং সময়ও চলে আসে। যদিও তিনি রোমান্টিক কবিতা লিখেন, লিখেন না লিখেন, কিন্তু তার সময়টা ইতিহাসটা তার আসেই। আচ্ছা, এটা 4টা লাইন পড়ছি, এটা পড়ে আসছে। আফটার ফেলিং অফ বামিয়ান বুদ্ধ, Talibans were called uncivilized. Whether these savage days will come down here also. Oh God, could you show them the way? সেই কবিতা আমার সবচেয়ে সৌভাগ্য বলতে হবে। এখানে দুই একজনের কথা আলোচিত হয়তো কবিতা, এবং নেব্রাস্কা ইউনিভার্সিটি খুব একটা নামকরা ইউনিভার্সিটি আমেরিকার, সেটার যে ইংলিশের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, সেখানে বলা হয় চেয়ারম্যান স্যামুয়েল জে উইনল্যান্ড, ওটা অ্যাপ্রিসিয়েট করেছেন, ওটা রেফারেন্স এসেছে এটা ব্যাপারে। উনি তো আর এখানে আমাকে চিনেন না, হ্যাঁ, উনি যেটা আপনার কাজেই তো পরিচয়, আজকালকে তো কাজেই পরিচয়, আপনার যেতে হয় না, ইন্টারনেটের যুগ। হ্যাঁ, আপনি এখান থেকে কাজ করে যাচ্ছেন, আপনার বাংলা কবিতা একটা শুনবো এবং আপনি দর্শক কিছু পরামর্শ দেবেন, নতুন প্রজন্ম যারা লিখেন তারা কি করতে হবে আপনার, আপনি পড়ুন। এবং আপনি গল্প লিখতেন, গল্প তো লিখতে লিখতে অনেকগুলো গল্পের বই রয়েছে তার। শনিবিলের ছেলে, এটা ইতিহাস কেন্দ্রিক অনেক গল্প রয়েছে। প্রথম শনিবিলের ছেলে প্রথম বের হয়েছে 2015 জুলাই মাসে বাংলাদেশের ঢাকা থেকে, পারমিতা প্রকাশন। 2024 সেটা আনন্দ, সেটা আজকা প্রকাশন থেকে বের হয়েছে 2025 জুলাই মাসে। এবং শুধু গল্প না, উনি ইতিহাস নিয়ে প্রবন্ধ লিখেছেন। নেতাজি তার যে আন্দোলন, যে সোনার পক্ষে যে আন্দোলনের সঙ্গে তার আত্মীয় জড়িত ছিলেন, আজাদ ফুলের সঙ্গে ডক্টর মোহাম্মদ চৌধুরী, সেই আত্মীয়ের তিনি বংশধর, তাই সেই সূত্রে তার ইতিহাস প্রতি তার বিশেষ টান রয়েছে এবং আমরা তার নানান লেখার বৈচিত্র্যমূলক লেখা আমরা পাচ্ছি। এবং বরাকভ্যালি যে সমৃদ্ধ হচ্ছে সাহিত্যতে, মূলত কলু চৌধুরী তার অন্যতম জ্যোতিষ্ক নক্ষত্র। আপনি পড়তে তো। আচ্ছা, এটা হচ্ছে ইতিহাস কথা বলে, আমি এটা ত্রিপুরারই। চারিদিকে রুদ্রসাগর, হ্রদের জলে ঘেরা ত্রিপুরা রাজ্যের গ্রীষ্মকালীন প্রাসাদ নীলমহলে যখন সূর্যাস্তের কিরণ পড়ে তোমাকে নিয়ে যাবে অন্য লোকে। দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা দেখতে পায় ভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিরা ডুব দিয়ে মৎস্য শিকার করে। হ্রদের জলে ভেট পাতার সমাহার, পুরো হ্রদ সবুজে সবুজে ছয়লাভ। প্রকৃতি প্রেমিক রাজা জলের লাবণ্যে নিজেকে মগ্ন রাখতেন। মেলাঘরের নির্মলে ইতিহাস যেন কবিতায় কথা বলে। বাহ, আপনি গিয়েছিলেন ত্রিপুরাতে, প্রত্যক্ষ দেখে লিখেছেন বোধহয়। হ্যাঁ, ঠিক আছে, আপনি নতুনদের কিছু পরামর্শ দিন, তারা কিভাবে লিখবে বা কিছু কথা থাকবে। পড়াশোনা করতে হবে, বই পড়তে হবে। বই একমাত্র আমরা যেটা আমাদের, আমি যদিও আমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট চাকরি করেছি, ব্যাংকে চাকরি করতে পারি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট চাকরি করেছি, কিন্তু বই আমার সবসময় সঙ্গে ছিল। বই আমরা চাকরি যেটা শেষ হওয়ার পরে লেজার আওয়ার্সে সবসময় বই পড়েছি। এবং ডেডিকেশনটা সবচেয়ে বড় জিনিস, ইচ্ছা শক্তি সবচেয়ে বড় জিনিস। আমি কাজটা করবো, লিখবো, এবং মানে এটা উন্নত মানের, এবং সেটা যেমন আমাদের বাংলা সাহিত্যে বড় যারা বড় কবি যারা আছেন, শক্তি চট্টোপাধ্যায়, তারপর কাজের দ্বারা তাদের সব ওদের, তারপর ভাস্কর চক্রবর্তী, ভিন্ন আঙ্গিকে লেখেন ওরা। তারপর আছে বর্তমান প্রজন্মে আরো আছেন মন্দাকান্তা সেন। হ্যাঁ, সবার লেখা পড়তে হবে, তারপর সেটা অটোমেটিক আসবে এবং মৌলিক পথ খুঁজে পাবে। এটাই বলতে চাইছেন কলু চৌধুরী। এবং আজকে ডেডিকেশনটা বেশি কাটাতে হবে। ডেডিকেশনটা মানে আমি পড়াশোনা করতে হবে এবং আমাকে ভালো লিখতে হবে এবং অত্যাধুনিক যে কবিতা যে পালাবদল হচ্ছে তার গল্প পড়তে হবে, কবিতাও পড়তে হবে, সম্পর্ক সাহিত্যে। বা যদি কেউ হিস্ট্রি কাজ করে, আমি হিস্ট্রি কাজ করি কিছুটা, আমার সাহিত্যে মানে হিস্ট্রি কিছু ব্যাঘাত ঘটেছে, তো কিছু কিছু বই বের করবে। যদি কেউ যদি হিস্ট্রি কাজ করে থাকে, ইতিহাসে এই অঞ্চলের ইতিহাসটা খুব কম হচ্ছে, সেটা মানে ডিপে যেতে হবে এবং তথ্যগুলো আহরণ করতে হবে। অর্থাৎ একজন কবিকে নিবেদিত হতে হবে, এটাই বলতে চাইছেন কবি কলু চৌধুরী, যে একজন কবিকে তার নিবেদিত হবে। কবির কোনো ব্যক্তিগত জীবন থাকে না, লেখকের সমস্ত সময় সৃজন। তা আজকে এত ব্যস্ততার ভেতর বন্ধু কবি
এসছেন আমাদের স্টুডিওতে, আমরা অত্যন্ত আনন্দিত। তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তিনি ব্যস্ত থেকে সময় দেওয়ার জন্য। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। আমাদের প্রকৌশল ত্রুটি রয়েছে, অবস্থানে খামতি রয়েছে, তবু আপনারা দেখছেন কবিতা সুস্থ হয়েছে, তাকে অক্সিজেন। নমস্কার। নমস্কার। আপনি ভালো থাকুন। এডুকেশন, কবিতা উৎসব এডুকেশন আরো এগিয়ে যাক, এই শুভকামনা করছি। নমস্কার। নমস্কার। ভালো থাকুন।